হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। এমসিকিউ বুস্টার সিরিজে স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম ক্লাসে আমরা এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম পার্টটুকুই কাভার করে ফেলেছি। যত ধরনের থিওরি আছে এবং সেই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সেগুলো আমরা দেখেছি। আজকে মূলত আমরা যে পার্টটা বাদ রয়ে গেছে অর্থাৎ তড়িৎ ফ্লাস্ক সেটা এবং কিছু অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন এবং বহুপদী সমাপ্ত সূচক প্রশ্ন কভার করার চেষ্টা করব। তো ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখব। আগেই বলে রাখি, আগের ক্লাসে একটা এমসিকিউ সলভ করতে গিয়ে আমি একটু মিস্টেক করে গিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদেরকে বের করতে দেওয়া হয়েছিল একক আয়তনে সঞ্চিত শক্তি, সেটা আমি টোটাল সঞ্চিত শক্তি পর্যন্ত রেখে দিয়েছি। সেটা আমি একদম শেষে ঠিক করে দেব। ঠিক আছে, যেহেতু ওই উত্তরটা অপশনে ছিল সেহেতু ইজিলি আমি ভুল করে গিয়েছি। এই ভুলটা তোমাদের মধ্যে অনেকে করতে পারে, তাই আমি ওই জায়গাটা একদম সবার শেষে আরেকবার ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আগের ক্লাসটা যারা দেখেছো তারা অবশ্যই ভুলটুকু ধরতে পেরেছিলে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো উইদাউট এনি ফার্দার দিলে লেটস জাম্প ইনটু ইট। এবার দেখি, একই ব্যাসার্ধের একটি ফাঁপা ও একটি নিরেট গোলক উভয়কে একই বিভবে চার্জিত করলে নিম্নের কোনটি প্রযোজ্য হবে? ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আমি আসলে তোমাদেরকে এই গোলক নিয়ে একটু আইডিয়া দিতে চাই। কি নিয়ে বলো তো? এই যে গোলক গুলো নিয়ে। আচ্ছা, তোমাদেরকে একটু আমি পূর্বের জিনিস মেমোরাইজ করাই দেই তো। সেটা কি বলো তো? আমরা যখন মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারটা পড়ে আসছি, তখন আমরা দুই ধরনের গোলক নিয়ে কথা বলেছিলাম। কয় ধরনের? দুই ধরনের। কি কি বলো তো? একটা হচ্ছে আমাদের ফাঁপা গোলক বা হলো স্ফিয়ার, এবং আরেকটা ছিল আমাদের নিরেট গোলক বা সলিড স্ফিয়ার। ওকে, বাট এই ক্ষেত্রে আমাদের কয় ধরনের গোলক নিয়ে কথা বলতে হবে বলতো? স্থির তড়িতের ক্ষেত্রে, স্থির তড়িতের ক্ষেত্রে দেখো, একইভাবে ফাঁপা গোলক থাকবে, আবার কি থাকবে? নিরেট গোলক থাকবে। বাট এখানে দুটো ঘটনা ঘটতে পারে। এক, এই যে ফাঁপা গোলক, সেটা আমাদের হতে পারে ফাঁপা পরিবাহী গোলক, অর্থাৎ মেটালিক। আর হতে পারে অপরিবাহী, কারণ অপরিবাহী গুলোই নন মেটালিক হয়। সে কারণে আমরা বলতে পারি হলো নন মেটালিক স্ফেয়ার। ওকে, বা নন মেটালিক হলো স্ফেয়ার। এবার নিরেট গোলকের ক্ষেত্রে যদি আসি, আবারও নিরেট গোলকটাও কি কি হতে পারে বলতো? পরিবাহী হতে পারে, আবার অপরিবাহী হতে পারে। তাহলে আমাদেরকে এক্ষেত্রে কতগুলো কেস স্টাডি করতে হবে? চার ধরনের, তাই না? বাট এতবার বাট বাট বলতেছে, কেউ বিরক্ত হয়েও না। তো আমাদের অ্যাকচুয়ালি পড়তে হয় বা কেস স্টাডি করতে হয় তিন ধরনের। কোন তিনটা জানো? এই তিনটা একটা, আর এই তিন, এই একটা একটা। অর্থাৎ এই তিনটা আমাদের কেস ওয়ানের মধ্যে পড়ে যায়, এবং কেস ওয়ানের মধ্যে পড়ে যায়, এবং এটা পড়ে যায় আমাদের কেস টু এর মধ্যে। কেস ওয়ান কেস টু কি? কেস ওয়ান হচ্ছে এই ফাঁপা গোলক, যেটা ফাঁপা গোলকের যে ধর্মগুলো ছিল সবগুলোই এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রতিফলিত হতে। আর নিরেট গোলকের যে ধর্মটা ছিল সেটা দেখবো আমরা এই অপরিবাহী গোলকের ক্ষেত্রে কেবল, নিরেট অপরিবাহী গোলকের ক্ষেত্রে প্রতিফলিত হতে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি ফাঁপারটা কিন্তু অলরেডি বলেই এসেছিলাম, আমি আরেকটু মনে করাই দিই।
ফাঁপার ক্ষেত্রে আমাদের কি ছিল বলতো? ফাঁপা, ফাঁপা পরিবাহী, অপরিবাহী এবং নিরেট পরিবাহী। তাহলে তিনটা জিনিস, ফাঁপা পরিবাহী, ফাঁপা অপরিবাহী আর নিরেট পরিবাহী। আচ্ছা, এই পরিবাহী আর অপরিবাহী দেখে কিন্তু কনফিউজ হওয়ার কারণ নেই যে পরিবাহীকেই চার্জিত করতে পারবো অপরিবাহীকে চার্জিত করতে পারবো না। অবশ্যই পারবো, অপরিবাহীর মধ্যে চার্জ দিয়ে রাখবো, ও কারো সাথে দেওয়া নেওয়া করবে না, বাট চার্জ কিন্তু ঠিকই ধারণ করতে পারবে। এবং কিভাবে ধারণ করবে জানো? সে কি করবে, তার যতগুলো চার্জ আছে সবগুলো চার্জকে তার পৃষ্ঠে ধারণ করবে। কি করবে? গোলকের পৃষ্ঠে ধারণ করবে। ঠিক আছে। এখন ফাঁপার ক্ষেত্রে বোঝাই যায়, ফাঁপা মানে কি, ভেতরে কিছুই নাই, তাই না? তো ভেতরে কিছু নেই মানে চার্জিত করলে চার্জগুলো সাইডেই থাকবে। বাট নিরেটের ক্ষেত্রে কেমন হবে? নিরেটের ক্ষেত্রে কি, নিরেট চার্জিত পরিবাহী, তাহলে কি, নিরেট মানে কি, ভেতরে পদার্থ আছে এবং সেটা মেটালিক, তার মানে পুরোটা একটা মেটাল, লোহার বল একটা, লোহার বলকে চার্জিত করছি, কি হবে? ভেতরে পুরো জায়গাটা জুড়ে চার্জ থাকার কথা না? বাট থাকবে না, কেন বলো তো? কারণ একই ধর্মী চার্জ গুলো কি করে, পরস্পরকে বিকর্ষণ করে না। দেখো তো, এখানকার এখানকার এই প্লাসটা পরস্পরকে কি বিকর্ষণ করবে? এইদিকে, এইদিকে, প্রত্যেকে প্রত্যেকে বিকর্ষণ করবে, যার কারণে এই জায়গাটা এমন তৈরি হয়ে যাবে যে, যে দেখো, এই প্লাসকে বিকর্ষণ করে বাইরের দিকে যাবে, এই প্লাসকে বিকর্ষণ করে এও বাইরের দিকে, এও বাইরের দিকে। আলটিমেটলি এখন কেন এরা বাইরে যাইতে পারবে? চার্জ গুলো কি একখান থেকে আরেকখানে সরে যাইতে হচ্ছে এদেরকে। কেন পারবে বলো তো? কারণ কি, এটা পরিবাহী। পরিবাহী বলেই চার্জ গুলো এখান থেকে ইজিলি এই দিকে মুভ করতে পারে, তাই না? মুভ করতে পারে তো, নাকি? এই জন্যে ভেতরটা হয়ে যায় ফাঁকা, আর চার্জ গুলো থাকে হচ্ছে পৃষ্ঠে। ওকে। এখন পৃষ্ঠের বাইরে কেন যায় না, এটা কোশ্চেন হতে পারে। যে বাইরে যেহেতু যাচ্ছে, বিকর্ষণ তো পৃষ্ঠে যখন চলে যাবে তখনও করবে, আর কেন বাইরে যায় না? বাইরে তো ফাঁকা, চার্জ প্রবাহের জন্য একটা মাধ্যম তো দরকার, তাই না? মাধ্যম ছাড়া চার্জ প্রবাহিত হচ্ছে হচ্ছে না, তাই না? মানে একটা কন্ডাক্টর তো লাগবে, তাই না? কন্ডাক্টর ছাড়া চার্জ, ইলেকট্রিসিটি ইত্যাদি প্রবাহিত হবে হবে না। এখন কন্ডাক্টর, এতক্ষণ মেটালটা ছিল কন্ডাক্টর, এই কারণে তারা প্রবাহিত হইতে পারতেছিল, বাট এখন আর পারতেছে না। রিজন কি? রিজন তারা একদম তাদের যতটুকু যাওয়া সম্ভব সেই পজিশনেই চলে গেছে। ওকে। তাহলে চার্জ গুলো কোথায় থাকবে? চার্জ, আচ্ছা, এই গোলটাই গোল হচ্ছে না, প্রথমটাই ঠিক ছিল একটু, তাই না? হ্যাঁ, এবার হয়েছে। ঠিক আছে, গরিবের এইটাই গোলক। তাহলে চার্জ গুলো কি হবে এবার বলো তো? চার্জ গুলো এমন করে পৃষ্ঠে চলে যাবে। এখন ভেতরে দিলে যদি কেউ মন খারাপ করে, তাই আমি পৃষ্ঠেই দিচ্ছি, হ্যাঁ। জাস্ট আমি ধরে নিচ্ছি ধনাত্মক চার্জ, এমন না যে ঋণাত্মক চার্জ থাকতে পারবে না, অবশ্যই পারবে। ঠিক আছে। এখন বলো, চার্জ গুলো দিয়ে যদি আমি একটা গোলক চিন্তা করি, তাহলে দেখো, ফাঁপা পরিবাহীর জন্য এটা খোলক, বা খোলক মানে কি, ভেতরে কিছুই নাই। ঠিক আছে। ফা- ফাঁপা অপরিবাহীর জন্য ওইটা একটা খোলক। নিরেট পরিবাহী যদি হয় তবুও চার্জের জন্য তো একটা খোলক, ভেতরে না হয় পদার্থ আছে, থাক, পদার্থ থাক, বাট শুধু চার্জ গুলো কোথায় আছে? শুধু চার্জ গুলো একদম বাইরে দিয়ে আছে না, বাইরে দিয়ে একটা পুরো কার্ভড সারফেসের মধ্যে ছড়ায় আছে। তাহলে সেইটাও কি এই তিনটা ধর্ম একই রকম প্রদর্শন করবে না? করবে। এবার আমি যদি ধরে নেই যে কেন্দ্র থেকে ডিস্টেন্সটা আর,
আগের ক্লাসে এটা বলেছিলাম, আরেকবার বলেছি, কেন্দ্র থেকে দূরত্ব আর, কেন্দ্র থেকে দূরত্ব যখন আর, যদি প্রথম কেস আর যদি গ্রেটার দেন আর হয়, অর্থাৎ বাইরে, বাইরে বাইরে হলে এখানে বিভব কত হবে? ভি ইকুয়াল টু কে কিউ বাই আর। ঠিক আছে, তাই আর প্লাস আর লেখার দরকার নাই, আমি আরটা এখান থেকে ধরতেছি, কেন্দ্র থেকে আর ধরতেছি। ঠিক আছে, পুরোটাই আর। তারপর যদি এমন হয় আর ইকুয়াল টু আর, আর ইকুয়াল টু আর, এটা হচ্ছে কোথায়? পৃষ্ঠে, পৃষ্ঠে পৃষ্ঠে হবে ভি ইকুয়াল টু কে কিউ বাই আর। আর যদি এমন হয় আর লেস দেন আর, অর্থাৎ ভেতরে, তখন কেমন হবে? তখন কে কিউ বাই আরই হবে, অর্থাৎ বাইরে যেটা বিভব থাকে সেটাই থাকে ভেতরে। ওকে, তাই পৃষ্ঠের বিভব, এই জন্য আমি একটা কথা লিখতাম, গতকাল ক্লাসেও লিখছিলাম, যে পৃষ্ঠের বিভব ভি সারফেস ইকুয়াল টু ভি ইনসাইড, ইনসাইড এটা আউটসাইড, এটা সারফেস, এটা ইনসাইড। ঠিক আছে, তো সারফেস আর ইনসাইড ইকুয়াল হবে। এবার আসি, আমি যদি প্রাবল্য লিখতে চাই, প্রাবল্য কেমন হবে? ইকুয়াল টু হবে কে কিউ বাই আর স্কোয়ার। এখানে প্রাবল্য কেমন হবে? কে কিউ বাই আর স্কোয়ার। আর এইখানে প্রাবল্য কেমন হবে, কেউ গেস করতে পারো? প্রাবল্য হবে জিরো। কারণ কি? কারণ দেখো, ইনসাইডে, ইনসাইডে কিন্তু এরকম একটা গোলক, এইদিকেও চার্জ, পুরোটাই চার্জ, এখানে মাঝখানে একটা রাখবা। এদেরকে তুমি এখন চিন্তা করতে পারো, যদি কেন্দ্রে রাখো তাহলে চারপাশ দিয়ে সমান বলে এদেরকে টানাটানি করা হবে, তাই কাটাকাটি যাবে। কিন্তু এই সাইডে রাখলে কি কেন্দ্রের জন্য কাটাকাটি যাবে? দূরত্ব তো সেম হচ্ছে না এই ক্ষেত্রে। এই চার্জ গুলো একে বেশি বলে নিজের দিকে টানবে, কারণ দূরত্ব কম। এগুলো কি, এগুলো বেশি বলে টানতে পারবে না, কম বলে টানবে, কারণ কি দূরত্ব বেশি। ঠিক না? কিন্তু বাট আলটিমেটলি এই জায়গার কথা কথা খেয়াল করো তো, এই এই পোর্শনে চার্জের মানও বেশি, দূরত্ব বেশি, আবার এই জায়গায় চার্জের মানও কম, দূরত্ব কম, আলটিমেটলি নালিফাই হয়ে যাবে। আরো ইজিলি একভাবে বলা যায়, দেখো আমরা ই ইকুয়াল টু কি জানি, ভি বাই আর, তাই না? ই ইকুয়াল টু ডিভি বাই ডিআর, তাই না? বিভবের পরিবর্তন, দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তন। তুমি যখন পৃষ্ঠ থেকে ভেতরে আসতেছো, তখন এই পথে কি কোনো বিভবের পরিবর্তন হচ্ছে? এখানে যা বিভব এখানে তাই বিভব না, তাই বিভবের পরিবর্তন জিরো। আর জিরো বাই ডিস্টেন্স ইকুয়াল টু জিরোই হবে। তাই ফাঁপা পরিবাহী, ফাঁপা অপরিবাহী আর নিরেট পরিবাহী তিনটার জন্যই ভেতরে, ইনসাইডের যে কোনো পয়েন্টের জন্য, সেটা হতে পারে এইখানে, হতে পারে এইখানে, হতে পারে এইখানে, কোথাও আসলে তার কোনো কি থাকবে না, প্রাবল্য থাকবে না। ওকে, এবার বিভবের গ্রাফটা কেমন হবে? ভি ভার্সেস আর, ওই যে দেখলাম না, এইটুক পরিমাণ সমান চলতেছে, এই যে এইটুক সমান গেল, তারপরে নিচে নেমে আসলো এরকম করে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে আর ডিস্টেন্স। ওকে, এই মানটা কত? এই মানটা কোনটা? এটা হচ্ছে সারফেসের মানটা, তাই না? বা সারফেসে যেটা সেন্টারেও কিন্তু সেটাই হবে, কে কিউ বাই আর, কে কিউ বাই আর। ঠিক আছে, এই মানটা হবে কে কিউ বাই আর। তো লিখি আমি কে কিউ বাই আর। ঠিক আছে, আর আমি যদি এখানে প্রাবল্যের জন্য গ্রাফ আঁকতে চাই, প্রাবল্যের গ্রাফ কেমন হবে? প্রাবল্য কিন্তু এখানে জিরো। কোন পর্যন্ত জিরো বলো তো? এই যে তার রেডিয়াস পর্যন্ত জিরো থাকবে, রেডিয়াস পর্যন্ত, এই যে এইটুক পর্যন্ত জিরো।
এই পয়েন্টটা হচ্ছে তার রেডিয়াস। এবার এখানে একটা ডট ডট সাইন দিলাম, এরপরে এইখান থেকে এইভাবে হ্রাস পাবে এবং এই রেখাটা খাড়া হবে। কেন বলো তো কেন খাড়া হবে? কারণ দেখো ব্যাসার্ধের সাথে কেমন করে কমতেছে, ব্যাসার্ধের সাথে 1/r², এই বাইরে ই প্রপোর্শনাল টু 1/r²। আর এইটা একটু সুন্দর করে নামবে, ধীরে ধীরে বোঝা যাবে যে দ্রুত নামতেছে না। দ্রুত না নামার কারণ হচ্ছে এইখানে ভি প্রপোর্শনাল টু কেবল 1/r। ঠিক আছে, আর এখানে ই প্রপোর্শনাল টু 1/r²। এটুকু ডটেড লাইন দিয়ে দিচ্ছি, এইটুকু হচ্ছে জিরো। বোঝা গেছে? আই হোপ এইটুকু ক্লিয়ার সবার। এবার আসি, আমাদের কাজ এইটুক নিয়েই। আমাদের এই যেটা নিরেট অপরিবাহী গোলক, সেটা আসলে পড়তে হয় না, তবুও আমি তোমাদেরকে একটু হালকা করে পড়ে রাখবো। নিরেট অপরিবাহী গোলকের ক্ষেত্রে কি হয় জানো? এই ক্ষেত্রে চার্জ গুলো পুরো অঞ্চলেই সমানভাবে ছড়ায় ছিটায় থাকে। চার্জ গুলো ত্রিমাত্রিক অঞ্চলে সুষমভাবে বিন্যস্ত থাকে। বিন্যস্ত থাকে, ওকে। এবার এটার জন্য যদি আমরা ধরে নেই কেন্দ্র থেকে দূরত্ব আর। এদিকে লিখি, কেন্দ্র থেকে দূরত্ব আর। তাহলে খেয়াল করো তো, আমি এখন আর ওই চার্জ গুলোকে দেখাবো না, তুমি এই দিকে চিন্তা করো। এই ডিস্টেন্সটা হচ্ছে আর, আর এইটুকু হচ্ছে এই আর। ঠিক আছে, তাহলে বাইরে মানে কি? বাইরে হলে কি হবে? আর গ্রেটার দেন আর, তাই না? তখন কেমন হবে? তখন ভি আউটসাইড এটা কত আসবে? এইটা আগের মতোই আসবে, কে কিউ বাই এই আর, বড় আর দূরত্বটা। আর ই কত হবে? ই ইকুয়াল টু হবে কে কিউ বাই r²। এইটার ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। চেঞ্জ হবে কোথায়? সারফেসে চেঞ্জ হবে না, সারফেসে কোনো চেঞ্জ নাই। একটাতে রাখি আর চিত্রটা আঁকি। পৃষ্ঠে, যেখানে আর ইকুয়াল টু হচ্ছে আর। ঠিক আছে, তখন কি হবে? তখন ভি সারফেস ইকুয়াল টু হবে কে কিউ বাই এই তার রেডিয়াস। আর ই ইকুয়াল টু হবে আবারও সেম, কে কিউ r²। চেঞ্জটা কোথায় আসবে জানো? চেঞ্জটা আসবে হচ্ছে অভ্যন্তরে।
অভ্যন্তরে, অর্থাৎ কোথায় বলতো, যেখানে আর লেস দেন আর, এই অবস্থায়। এই আর লেস দেন আর হইলে কি হবে জানো, এইখানে তখন আমরা চিন্তা করব এই যে এই কেন্দ্র থেকে এই ডিস্টেন্স নিব না এইটুক, তখন আমাদের চিন্তা করতে হবে এইখানে এইটুক মানের একটা গোলক আছে, এবং সেই গোলকটার সেই গোলকটার জন্য আমরা পৃষ্ঠে বিভব এবং পৃষ্ঠে প্রাবল্য নির্ণয় করব। সূত্রের সূত্রের প্রমাণে আমি যাব না, আমি তোমাদের ডিরেক্ট ফর্মুলা লিখে দিচ্ছি। ভি ইনসাইড, কতটুকু ইনসাইডে, আমরা ধরে নিচ্ছি কেন্দ্র থেকে আর ডিস্টেন্সে। এখানে একটু চিত্রটা দেখাই দেই। এই জায়গায় এই কালারটা একটু বেখাপ্পা দেখাচ্ছে, বুঝছো? এই রিজিয়নের জন্য, ঠিক আছে, পরের রিজিয়নটা, আর এই জায়গায় তো ইকুয়াল রয়েছেই। এবার এই জায়গায় আসি। হুম। এই বাইরের যে আউটার রেডিয়াস তার, এই আউটার রেডিয়াসটা হচ্ছে আর। আর এবার আমরা চাচ্ছি এই জায়গায় এমন এমন একটা জায়গায়, এই পজিশনে, ঠিক আছে, এই পজিশনের জন্য এই রেডিয়াসটাকে আমরা বলে দিচ্ছি এই আর। এই আর বিন্দুতে আমরা বিভব আর প্রাবল্য নির্ণয় করব, ঠিক আছে। জাস্ট একটু হোল্ড করো। আর ডিস্টেন্সে ভি আসবে, ভি ইনসাইড ইকুয়াল টু কে কিউ বাই টোয়াইজ আর কিউব, মনে রাখবা টোয়াইজ আর কিউব, ইন্টু 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি দাঁড়াইলো, নিরেট অপরিবাহী গোলকের জন্য বা হলো নন কন্ডাক্টিং বা ইনসুলেটিং, সরি, সলিড ইনসুলেটিং অর নন কন্ডাক্টিং স্ফেয়ার, যার কারণে ইনসাইড ভেতরে আর ডিস্টেন্সে যে বিভব আসবে সেটা হবে কে কিউ বাই টোয়াইজ আর কিউব 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই আরটা কি, এই আর হচ্ছে এই দুই আরই তার রেডিয়াস, এবং এই জায়গায় হচ্ছে সেটা তার দূরত্বটা নির্দেশ করতেছে, ঠিক আছে। আই হোপ কারো প্রবলেম নেই। এবার যদি আমাদের সেন্টারে বের করতে বলে, সেন্টার, কেন্দ্রে, কেন্দ্রে কি হবে বলো তো, আর ইকুয়াল টু জিরো না, কেন্দ্রে আর ইকুয়াল টু জিরো, তাহলে কেন্দ্রতে যদি আর ইকুয়াল টু জিরো হয় তখন ফর্মুলাটা কেমন আসবে বলো তো, ভি সেন্টার, ভি সেন্টারে কি আসবে, আর ইকুয়াল টু জিরো হইলে কি আসবে দেখো তো, এখান থেকে সব কেটে যাবে, আসবে হইতেছে কে কিউ বাই 3 কে কিউ বাই টোয়াইজ আর, বা 3/2 কে কিউ বাই টোয়াইজ আর, এটা কি বুঝতে পারি?
3/2 কে কিউ/2 আইজার। টোয়াইজার আর কেন, কে কিউ/আর, এই জিনিসকে একটা টার্মে লেখা হয় যে 3/2 টাইমস ভি সারফেস। ঠিক আছে, দেখো সারফেসে ছিল কি কে কিউ/আর, তাহলে এটা কি সেন্টারে হচ্ছে 3/2 টাইমস অফ সারফেস। ওকে। এবং গ্রাফটা কেমন হয়, গ্রাফটা এই কেন্দ্র থেকে বাড়ে সরাসরি, ভি এর গ্রাফটা। এটা জিরো কোথায় হয় বলো তো, গেস করতে পারো কি জিরো কোথায় হবে? জিরো হবে যেখানে আর স্কোয়ার = 3r স্কোয়ার হবে, তাই না? বা আর= হবে √3 টাইমস আর, এখানে গিয়ে হবে জিরো। ওকে, জিনিসটা আরেকটু এক্সপ্লেন করি আমি। থিওরিটিক্যালি আমাদের কোথায় জিরো হচ্ছে, √3/2 টাইমস আর, এই জায়গা, তাই না? বাট একটু খেয়াল করো তো, এই যে √3 টাইমস আর, এটা কি ভেতরে হওয়া পসিবল? এই জায়গায় খেয়াল করো তো, ভেতরে হওয়া কি পসিবল? আমরা তখন কি, তখন আমরা এক জায়গায় দেখলাম বিভব জিরো হচ্ছে না, এখানে দেখলাম বিভব জিরো, প্রাবল্য জিরো হচ্ছে ভেতরে। আবার এইটার ক্ষেত্রে খেয়াল করো, এইটার ক্ষেত্রে ভেতরে কি জিরো হচ্ছে? হচ্ছে না। বাট এইটুক তো বুঝতে পারি যে আস্তে আস্তে কমতেছে। এই যে যখন আর বাড়াবো, আর যখন আস্তে আস্তে জিরো থেকে বাড়ানো শুরু করব আমরা, আর যখন মনে করো 1, তখন কি, তখন হবে এইটা কেন্দ্রে কত, কেন্দ্রে সামথিং একটা আছে, তাই না? কেন্দ্রে সামথিং আছে। এরপরে কি, আর আর যখন 1 বাড়াবো, 2 বাড়াবো, 3 করব, তখন কি আস্তে আস্তে কমবে না? কমবে তো। তারপর যখন একবারে সারফেসের বাইরে চলে আসবে, তখন তো আরো বেশি কমবে। তাই এটার গ্রাফটা আসবে এইরকম। এই গ্রাফটা আমাদের কোথাও আসে না, বাট আমাদের, আমি তোমাদেরকে জানায় রাখলাম। প্যারাগ্রাফটা আমি একটু সুন্দর করে আঁকি। এই যে, এটা সরল রেখা হবে না কিন্তু, এই জিনিসটা কিন্তু সরল রেখা না। আমি একটু যদি এই জায়গাটা যদি আরেকটু বাড়ায় নিতাম তাহলে ভালোভাবে দেখাতে পারি। ধরো আমি যে একটু কাহিনী কীর্তি করি, বুঝছো? এখানে নিচ্ছি ভি, এখানে নিচ্ছি এই আরটা, এবং এইবার গ্রাফ আঁকি। গ্রাফটা দেখতে হবে এইরকম, এখানে এরকম করে ফল করবে। এই যে, এটা কোথাও কোথাও এর সাথে মিশে যাবে না, আমি কিন্তু একদম মিশাই দেই নাই। ঠিক আছে, এইবার এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে আর। ওকে, এটাই হচ্ছে আর। এবং এই আর এর পয়েন্টে কত হবে? আর এর পয়েন্টে আসবে হচ্ছে, এই জায়গায় যদি আঁকি, তাহলে এটা হচ্ছে এই যে রেডিয়াসে আসবে হচ্ছে ভিএস। ঠিক আছে, আর তারপরে আসবে 3/2 টাইমস ভিএস, কোথায়, কেন্দ্রে। এটা হচ্ছে 1.5 ভিএস। এটা তো বুঝতে পারি যে এটা 1.5 ভিএস, কেন বলো তো? কারণ ওই যে বললাম না, 1.5 গুণ। Shit, এটা হচ্ছে ভিএস, আর এটা হচ্ছে 1.5 ভিএস। 1.5 ভিএস, ওকে। কোথায় এটা, যখন কেন্দ্রে। আর প্রাবল্যের গ্রাফটা কেমন হবে, আর পরের পার্টে, এইটুক পার্ট থেকে এইটুক পার্টে এই জায়গায় হচ্ছে ভি, ওই অ্যাজ ইউজুয়াল V = 1/r, এইটুক পার্টের জন্য এই জায়গা থেকে এই এই পর্যন্ত, ইনফাইনাইট পর্যন্ত বাইরে।
ওকে। এবার আমরা যদি বিভব গুলো প্রাবল্য তো প্রাবল্য তো দেখেই ফেললাম। ভেতরে ভেতরের ক্ষেত্রে প্রাবল্য কেমন হবে? গেস করতে পারো কেউ? ইলেকট্রিক ফিল্ডটা কেমন হবে? ইলেকট্রিক ফিল্ডটা ওই যে, তোমাদের মনে পড়ে ইলেকট্রিক ফিল্ড আমরা যখন সলিড স্ফেয়ারের জন্য দেখছিলাম, নিরেট গোলকের জন্য মহাকর্ষ অভিকর্ষতে, তখন কেমন দেখছিলাম বলো তো? এখান থেকে রেডিয়াস পর্যন্ত একদম সুষমভাবে বাড়ে। রেডিয়াস পর্যন্ত গ্রাফটা হয় সুষম, এটা আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি। স্ট্রেট লাইন হবে, মূল বিন্দুগামী স্ট্রেট লাইন, তারপরে এরকম করে ফল করে যাবে। ঠিক আছে? এটা বুঝতে কি কারো সমস্যা হচ্ছে যে ফল করতেছে? এই যে, এই বাইরেটাই কত? ই প্রপোর্শনাল টু 1/r², আর ভেতরটায় কত? ভেতরটায় হচ্ছে ই প্রপোর্শনাল টু আর। ভেতরের পার্টটা ই প্রপোর্শনাল টু আর, আর এই পার্টে এসে হয়ে যাচ্ছে ই প্রপোর্শনাল টু 1/r²। এবং এই মানটা কত? আর যখন রেডিয়াস হয়ে যায় তখন ই এর মানটা কত হয় বলো তো? ই এর মানটা হয়ে যায় Q/r, এই মানটার কথা বলতেছি। ঠিক আছে? আই গেস কারো বুঝতে সমস্যা নেই। ঠিক আছে, এই পেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই পেজটা, আর আমি একটা ছবি তুলে রাখি, হ্যাঁ, পোস্ট করার জন্য। টাইম দাও আমাকে। তো আমি যে নিরেট অপরিবাহী গোলকের জন্য যেগুলো বললাম, এগুলো কেবল তোমার জ্ঞান বৃদ্ধি করার জন্য। ঠিক আছে? ওকে, তাহলে চলবে। এবার আমরা যদি কোশ্চেনটা সলভ করতে যাই, একই ব্যাসার্ধের ফাঁপা ও একটি নিরেট গোলক, এই ক্ষেত্রে বাই ডিফল্ট তোমাকে বলে দেওয়া হচ্ছে কার কথা জানো? বাই ডিফল্ট তোমাকে বলা হচ্ছে দুইটাই পরিবাহী। দুইটাই পরিবাহী, একটি ফাঁপা পরিবাহী আর একটা হচ্ছে নিরেট পরিবাহী, কারণ অপরিবাহী নিয়ে আমাদের কোশ্চেন আসে না। করলে নিম্নের কোনটি প্রযোজ্য হবে? একই ব্যাসার্ধ বলে দিছে, উভয়ের চার্জ সমান হবে, কেন বলো তো? উভয়ের চার্জ কেন সমান হবে? একই বিভবে আমি চার্জিত করছি। এইটা প্রবলেম সলভ করার জন্য যে এত কিছু আলোচনা, এমনটা না, এমনটা কিন্তু না। কি করবে? আমরা জানি ভি ইকুয়াল টু কি? দাঁড়াও, আগে তোমরা এই জিনিসটা শিখে আসো। সি ইকুয়াল টু Q/V। তাহলে ভি ইকুয়াল টু কি? Q/C না? এখন সিটা যার জন্যই হোক না কেন, ফাঁপাক হোক আর নিরেট পরিবাহী গোলক হোক, দুইটার জন্যই 4πε0r। তাহলে তুমি যে দুইটার জন্যই বের করবা, কি বলছে? চার্জের জন্য বিভব সমান, তাহলে চার্জ কেমন হবে? বিভব সমান রাখতেছো, তাহলে চার্জ গুলো কি পরস্পর সমান হবে না? কারণ কিউ ইকুয়াল টু কি? সিভি। পোটেনশিয়াল তো সমানই, তাহলে কিউ প্রপোর্শনাল টু হইতেছে সি। দুইটার জন্য সি সমান, তাহলে কি কিউটাও সমান হবে না দুইটার জন্য? বুঝতে পারছি? দুইটার ক্ষেত্রে এখানে কি বাই ডিফল্ট ধরে নিচ্ছি আমরা দুটোই পরিবাহী গোলক। কারণ
রিজনটা এক্সপ্লেন করে দিছি। আমাদের অ্যাকচুয়ালি অপরিবাহী গোলক নিয়ে আলোচনা হয় না এ লেভেলে। এই সামনের পার্টে আলোচনা নিয়ে কেউ আবার ফ্রাস্ট্রেটেড হয়ে পড়িও না, ঠিক আছে? উভয়ের চার্জ সমান হবে। আই থিংক সবাই বুঝতে পারছো। নেক্সট পেজে আমরা প্রসিড করি। তড়িৎ ক্ষেত্রের দিক নির্ণয়ে ব্যবহৃত হয় পরক চার্জ। এটার ইংলিশটা কি ছিল বলো তো? মনে পড়ে? টেস্ট চার্জ, আমি বলে দিছিলাম, পরীক্ষণীয় চার্জ। কেমন করে কাজ করে? এখানে একটা প্লাস চার্জ আছে, প্লাস চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র কেমন হবে? বাইরের দিকে। কিভাবে বুঝবো? +1 কুলম্বকে রাখলাম, +1 কুলম্বকে রাখলে সেটা বাইরের দিকে বল পাবে। এই জন্য এইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে বাইরের দিকে। আবার যদি একটা মাইনাস চার্জ রাখতাম, মাইনাস চার্জের জন্য ফিল্ড তৈরি হইতো, এবং সেখানে +1 কুলম্বকে রাখলে সেটা কি ভেতরের দিকে আকর্ষিত হইতো। এইটাই হইতো এবার তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রাবল্যের দিক। ঠিক আছে? বুঝতে পারছি? বুঝলে টেস্ট চার্জকে আনতে হয়। এবার সবচেয়ে বেশি আধান থাকে বস্তুর কোথায়? উত্তল তলে, বাইরে, ওই যে বাইরের আউটার সারফেসে। এবার এখান থেকে কয়েকটা জিনিস জানতে হবে। আপেক wait, কি হলো? আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি কার কার? ওমা। আপেক্ষিক ভেদনযোগ্যতা আমাদের কয়েকটা আসলে মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে? আপেক্ষিক ভেদনযোগ্যতা আসলে কি? আপেক্ষিক ভেদনযোগ্যতা, পরাবৈদ্যুতিক ধ্রুবক দুটো একই জিনিস, ঠিক আছে? এটাকে কে, এ কে মানে আবার 9.10⁹ এটা কিন্তু নয়। এটা কিন্তু নয়, ঠিক আছে? এই কে ইকুয়াল টু কত? ওই যে আমি প্রথম দিন এপসাইলন আর পড়াইছি, অর্থাৎ কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা, যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার কত গুণ সেইটা। এটাকে আরেকভাবে বলা যায় যে শূন্য মাধ্যমের বল অন্য কোনো মাধ্যমের বল অপেক্ষা কত গুণ সেইটা। ঠিক আছে? তাহলে এই কে কে আমরা কি বলি? কে কে বলি আমরা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ইংলিশ টার্মে বলি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ওই একটা মিম খুব ভাইরাল, যে হোয়াট ইজ কে। এখন সায়েন্সের ক্ষেত্রে কে অনেক কিছু ডিফাইন করে। কেউ বলবে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কেউ বলবে কুলম্বস কনস্ট্যান্ট, অর্থাৎ যেটা 9 × 10⁹ ঠিক আছে? আবার কেউ কেউ বলবে এটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক, কেউ কেউ বলবে এটাকে কাইনেটিক এনার্জি, আরো অনেক কিছু বলা যায় এটার ক্ষেত্রে, ঠিক না? তো আপাতত আমি যতটুকু বলছি ততটুকু মনে রাখলেই হবে, এটা 9 × 10⁹ নয়। ঠিক? এটা কাটাটা কেমনে দিলে তোমরা বুঝবা বলো তো? লাফান এমনি দিছে। আর এই জিনিসকে বলি আমরা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা। দুটো একই জিনিস। ওকে, তাহলে আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি, ওই যে বললাম আমাদের কয়েকটা মনে রাখতে হবে। যেমন অভ্র, অভ্রের জন্য হয় এটা হচ্ছে 7, সিকোয়েন্স দিয়ে মনে রাখলে খুব ভালো হয়। 7.0। তারপর হচ্ছে কাচ, কাচের জন্য হচ্ছে 5.10, 1012 দুইটাই লেখা হয়। অনেক দিলাম। তারপরে এবনোটাইট,
ডায়াইলেকট্রিক কথাগুলো কোথায় দেওয়া হয় জানো? ওই যে সমান্তরাল পাত ধারক তৈরি করি, পাত ধারকের মাঝখানে ডাইইলেকট্রিক পদার্থের লেয়ার তৈরি করা হয়। ডাই ইলেকট্রিক বোঝাই যায়, ডাই মানে দুই, আর ইলেকট্রিক মানে ডাইপোল ক্রিয়েট করতে পারে এরকম পদার্থ। সবাই ডাইপোল তৈরি করবে এমন না, বাট দুইটা ইলেকট্রিক টার্মিনোলজি থাকে, দুটা ইলেকট্রিক প্রান্ত থাকে তাদের, এটা বোঝাইতেছে। ওকে, এটা হচ্ছে 2.8। আর ফাইনালি পলিথিন,